সম্ভব নয়। আমাদের ভবিষ্যৎ অনুজ সহকর্মীদের দ্বারা এবং সর্বোপরি আমাদের বিবেকের দ্বারা যে দংশন আমাদের প্রতিনিয়ত আঘাত করবে দিনে দিনে, তা আমাদের সয়ে যাওয়া সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্য, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রশ্ন উঠেছে, কোথায় ছিল আমাদের ভবিষ্যতের জন্য বিবেক, যখন আমাদের কলেজ বা হাই স্কুল বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলছিলেন। এই কথা যে এড়ানো যায় না, তা গতকালকে আমাদের হিউম্যানিটিজের রাজুল ইসলাম স্যারও তার একটি কবিতায় বলেছেন। এটা আমাদের মেনে নিতেই হবে যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, দক্ষিণ এশিয়া এবং বহু পোস্ট কলোনিয়াল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা এরকমই যে আমরা বিনয় এবং দৃঢ়তার সাথে, হয়তো আমাদের ভাগে কেউ দোষ করলে আমরা দেখে না ভার করি, অন্যরা করতে চায় নিন্দা এবং সমালোচনার জন্য। শিক্ষকরা তো বলেই আমাদের বর্তমান এবং অতীতের ক্ষেত্রে দেশের শীর্ষে থাকা নীতি নির্ধারণের ব্যক্তিরাও যে দোষের গুণে নীতি মানুষ, তা হয়তো আমরা বিস্তৃত হই বা হয়তো সে নিয়ে আমরা সমালোচনা করতে পারি না। ব্যাপার অনেক সময় এরকমই দাঁড়িয়ে যায় যে যা আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, আমাদের দেশের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর, এরকম সরকারি নীতির যদি গঠনমূলক সমালোচনা করি, কেউ কেউ তা সরকার বিরোধী হিসেবে ধরে নেন, আর সরকার বিরোধীকে তো কেউ রাষ্ট্রবিরোধী হিসেবে মনে করে। সরকারি দল, সরকার এবং রাষ্ট্রের যে সীমারেখা, যা রাষ্ট্রবিজ্ঞানে স্বীকৃত, তা আমরা অনেকেই উপলব্ধি করতে সমর্থ নই। এক্ষেত্রে আমরা একটু অভিজ্ঞতা করি। আমাদের IWFM এর একজন স্যার আছেন, যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং বেশ ভালো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, অনেক চৌধুরী স্যার। আমি ওনার বেশ কিছু শিক্ষামূলক ভিডিও দেখেছি। এর মধ্যে ওনার একটা ভিডিও ছিল এরকম যে উনি হয় আমাদের কোনো প্রতিবেশী, হয় ভারত অথবা পাকিস্তান অথবা চীন, আমার ঠিক মনে পড়ছে না, যে এসব দেশের নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে শিক্ষামূলক ভিডিও বানাচ্ছিলেন। এখন তার ভিডিওর কমেন্টে একটাই প্রশ্ন ছিল যে আপনি আমাদের দেশের এই রাজনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে ভিডিও বানাতে পারছেন না কেন? কেন নয়? কারণ আমরা সরকারি চাকরিজীবী, আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে, আমরা চাইলেই সবকিছু বলতে পারি না, আমাদের এই সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে এবং একাডেমিক ফ্রিডমের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা বলি যে আমাদের বুয়েটে ছাত্র শিক্ষক রাজনীতি, কিন্তু অনেক বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তা আছে। কিন্তু এক আশার কথা যে আমাদের নিজেদের পেটের উপর, আমাদের সম্মানের উপর, আমাদের ভবিষ্যতের উপর আঘাত আসায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা দল মত নির্বিশেষে এই আন্দোলনে ছাপিয়ে পড়েছেন। আমাদের বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্যার মিজান স্যারের সাথে আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত যে আমাদের রাজনৈতিক বক্তব্য এবং ট্যাগিং আমাদের আন্দোলনকে দুর্বল এবং খণ্ডবিখণ্ড করতে পারে, এবং যে কোনো কারণে আমরা যদি সরকার নীতি নির্ধারণের পর্যায়ে বিরাট ভোজন হই, তাহলে আমাদের আর্থিক এবং সামাজিক সুযোগ সুবিধা সংকুচিত হওয়ার আশঙ্কা আছে, যা আমাদের প্রকারান্তরে আরো বেশি লাঞ্ছিত এবং অবনমিত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। তাই আমরা আবার জোরের সাথে বলতে চাই, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের নিজেদের খেদের কথাটুকু তো অন্তত আমাদের নিজেদের মুখ ফুটে বলতে হবে। সোমবার 15 জুলাই প্রথম আলোর 4র্থ পৃষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু উক্তি রেখেছেন। এর মধ্যে একটা ক্ষেত্রে তিনি বলেছিলেন যে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা উনি দেখে রেখেছেন এবং সেগুলো আমাদের দেওয়া হবেও, কিন্তু ততক্ষণ পর্যন্ত নয়। ঠিক ভাষা এরকম, ব্যাপারটা এরকম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত শিক্ষকরা আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত হয়তো সেই ঘোষণাটা আসবেন না। এতে আমি ব্যক্তিগতভাবে সামান্য কিছু হলেও মনোপূর্ণ বোধ করছি। আমি দেশের একজন নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা তো খেলার পুতুল নই, আমরা দুর্নীতিক নয়, তাহলে আমাদের সম্মানিত শিক্ষকদের ধৈর্য শক্তির সীমা পরীক্ষা করা হচ্ছে কেন? আমার এই বিনীত প্রশ্ন করি। পাশাপাশি আরেকটি ঘটনার কথা বলি। গত শনি অথবা রবিবারে খুব সম্ভবত আমাদের পাশেই যে কর্মকর্তা এবং কর্মচারীরাও যুগপৎ আন্দোলন করছেন এই প্রত্যয় স্কিমের ব্যাপারে, তাদের মধ্যে একজন বলে উঠলেন যে আমরা কর্মকর্তা কর্মচারীরা কেন আমরা শিক্ষকদের সাথে একই প্ল্যাটফর্মে আন্দোলন করতে পারছি না। এটা কিন্তু ওনারা বক্তব্যের মধ্যেই বলছিলেন। এক্ষেত্রে আমার অভিমত বা অবজারভেশন যেটা হলো সেটা হচ্ছে যে আমরা যদি অনেক সময় অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে আন্দোলন করি, সেক্ষেত্রে আমাদের যে কম্বাইন্ড যে দাবি, সেই দাবিটা হয়েছে অনেক ক্ষেত্রে মিনিমালিস্ট। যেমন হচ্ছে প্রত্যয় স্কিম থেকে আমাদের প্রত্যাহার করা, এটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেরই দাবি। কিন্তু আমরা যদি শিক্ষক কর্মকর্তা কর্মচারী একই ব্যানারের আন্ডারে কথা বলি, তাহলে আমাদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বা সুপার গ্রেডে আমাদের শিক্ষকদের যে অন্তর্ভুক্তি, এই বিষয়টা হয়তো আমরা এতটা জোর গলায় একটা কম্বাইন্ড প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে পারবো না। আমার কম্বিনেশন উড গেট মিনিমালিস্ট। সেক্ষেত্রে আমাদের পে স্কেল বা সুপার গ্রেডের যে দাবিগুলো, সেগুলো কিছুটা হলেও ডাইলুটেড হওয়ার ঝুঁকি আছে। তো
সম্প্রতি একটি প্রজ্ঞাপনে বলেছে 2025 সাল থেকে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মতো একই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু আমরা তো সরাসরি এ দাবি রাখিনি, এ দাবি তাহলে আমাদের উপর এলোকে করে। এটা নিয়ে আমার অভিমত হলো যে আমরা বলেছিলাম যে সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের যদি একই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয় তাহলেই তা হবে প্রকৃত অর্থে সর্বজনীন, এবং তা যদি আমরা সরকার কর্তৃক আরোপিত হয় তবে তা আমরা মেনে নেব। কিন্তু এখন আমাদের দেখতে হবে, আমাদের সুস্পষ্ট করতে হবে যে 2025 সালে আমরা যদি সেই স্কিমে অন্তর্ভুক্ত হই তাহলে তা আমরা বর্তমানের সাপেক্ষে ক্ষতিগ্রস্ত হব কিনা, এবং যদি ক্ষতিগ্রস্ত হই তা আমরা মেনে নিতে কতটুকু প্রস্তুত আছি। আমি আবারও জোর দিয়ে বলছি, আমরা সরকারের কোনো অঙ্গকেই আঘাত করে কথা বলতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই কথাবার্তায় অনেকেই হয়তো কিছুটা হলেও খোঁচা লাগতে পারে। কেননা আমি বিশ্বাস করি যে সরকারের উচ্চতর নীতি নির্ধারণী সংস্থার মধ্যে এমন একটি চক্র আছে যারা শিক্ষকদের, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানের দিক থেকে দাবিয়ে রাখতে চান, যারা সরকারের উচ্চ পর্যায়ের সাথে আমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে বা তা বাড়াতে চান। আমাদের বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট স্যারের আরো একটা কথা বলেছিলেন যে এই নীতি নির্ধারণের পর্যায়ে বেশ হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিদের সাথে কানেকশন আছে, এবং পাবলিক ইউনিভার্সিটি যদি শিক্ষা ব্যবস্থাকে ক্রমে ক্রমে নিচের দিকে নামিয়ে নেওয়া যায় তবে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু লাভবান হতে পারে। এক্ষেত্রে আমি স্যারের সাথে বিনীতভাবেই বলছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আশঙ্কা প্রকাশ করতে পারি, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বীদের মতো আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যখন তা উপস্থাপন করব তা অবশ্যই প্রমাণ এবং যুক্তির দ্বারা উপস্থাপন করব, এবং আমরা যখন হচ্ছে নিজেদের মধ্যে মানে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে এবং উচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলবো তখন আমাদের দাবিগুলোর সাথে সম্পর্কিত এবং বিপরীত মতের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন সম্প্রতি একটি কথা উঠেছিল, আমরা যদি নিজেরা স্বতন্ত্র পে স্কেলে চলে যাই তবে সুপার পেডের তাৎপর্য কোথায় রইল, এ ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমাদের সম্মানিত ভিসি স্যার যে কথাটা বলে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে যে একবারে পেনশনের টাকা অনেকেই তুলে নিলে এককালীন টাকা হয়তো আবার কয়েক বছর পর তারা আবার আর্থিক কষ্টে পতিত হন, এবং সেজন্য সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এবং কেবলমাত্র এই তথ্যই নয়, আমরা যখন আমাদের সরকারের উচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলবো তখন শিক্ষকরা এমনভাবে আশা করি হোমওয়ার্ক করে যাবেন যাতে আমাদের প্রত্যেকের জীবনের মর্মস্পর্শী ব্যক্তি জীবনের কাহিনীও উঠে আসে। দু একদিন আগে একজন সম্মানিত স্যার বলেছিলেন যে ওনার একজন 92 বছর বয়সী সম্মানিত আত্মীয় পেনশন পান, এবং সেই পেনশনের ফলে তিনি কতটা নির্ভরতা অনুভব করেন, তার পরিবারের সাথে কতটুকু বন্ধন বজায় থাকে সেটা একটা কাহিনী। তারপর হচ্ছে পেনশনের টাকা দিয়ে সম্মানিত শিক্ষকরা যে তাদের সন্তানদের জন্য বা নিজেদের শেষ বয়সের জন্য একটা স্থায়ী ঠিকানার নির্খোঁজেন সে কথা উল্লেখ করতে হবে। তেমনি আমাদের জীবনের মনস্পর্শী সে ঘটনাগুলো আসবে যে আমরা শিক্ষকরা তো দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করি না, আমাদের শিক্ষকদের বিরুদ্ধে তো কেউ এই আঙুলটা তুলতে পারবে না, কিন্তু সরকারের অনেক নীতি নির্ধারণ পর্যায়ে আমলা বা এরকম ব্যক্তিগত সেই দুর্নীতি করেছে, হয়তো তাদের জন্য আমাদের দেশ অর্থনৈতিকভাবে ধসে পড়ছে। ফলে আমরা যে স্মার্ট বাংলাদেশ বলি, ডিজিটাল বাংলাদেশ বলি, তার কথা আমাদের অগ্রযাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি জানেন, গত 3-4 দিন ধরে আমি নিজেও কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েটের বা আন্ডার গ্রাজুয়েটের পড়ায় মনোনিবেশ করতে পারছিলাম না। আমরা ক্লাস, লাইব্রেরি, পাঠ্য বই এর মধ্যে সীমাবদ্ধ থাকি। এই আন্দোলন তো আমারও ব্যক্তিগতভাবে মনোপীড়ার অংশ, কিন্তু আমি মনে করি আমার এই ব্যক্তিগত মনোপীড়া আপনাদের যে গৃহদায়তনের মর্মকষ্ট তার সাথে কোনো এক বিন্দুতে মিলে গেছে, তাই আমি এই কষ্টটুকুকে স্বীকার করতে রাজি আছি। আমি আমার এই বক্তব্যের জন্য উৎসাহ প্রদানের জন্য আমাদের হিউম্যানিটিজের নাজমুল ইসলাম স্যার, যিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উৎসাহ এবং অনুপ্রেরণার জন্য। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মেডিকেল সেন্টারের সাইকিয়াট্রিস্ট মেজর আব্দুল ওয়াহাব স্যারের সাথে, যিনিও আমাকে এই একইভাবে অনুপ্রেরণা করেছেন এবং মনে কষ্ট বিষয় কাটিয়ে ওঠার ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছিলেন। তো সম্মানিত শিক্ষকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুমিত ভৌমিক।